জলদি আমার বোনের পাশে গিয়ে বসুন। একদম জ্যান্ত কবর দিব, মগের মল্লুক। বিয়ে ঠিক করবেন, বিয়ে করতে আসবেন, আর নাটক সিনেমার মতো কবুল বলার আগ মুহূর্ত বিয়ে ভেঙে দিবেন। কোনে পক্ষ হা হতাশ করে গলায় ধরে দিবে। মেয়েলি গম গমে কণ্ঠস্বর পৌঁছে গেল বিয়ে বাড়ির কোনায় কোনায়। উপস্থিত সকলে বেশ আমোদেই আছে মনে হলো। কিছুক্ষণ আগের সময়টাই তারা বিয়ে হবে নাতে ছিল, এখন নতুন এক স্বর এসে মজার পাল্লাটা ভারী করে গেল। পাত্রপক্ষ খানিক থতমত খেয়ে গেছে। এতক্ষণ কথা বলার কেউ ছিল না, কথা শুনিয়ে বেশ আরামই পাচ্ছিল। হুট করে কোনো এক মেয়ে এসে এভাবে হুমকি দিবে তাদের ধারণার অতীত ছিল। বর বেশে ছেলেটি নির্বাক তাকিয়ে আছে নতুন কনের দিকে। মেয়েটাকে কি সুন্দর দেখাচ্ছিল। হুট করে ওই চাঁদ মুখে বিষাদেরা এসে জেগে ধরল। তবুও যেন অদ্ভুত এক আলোড়নে ভেসে যাচ্ছে সে। বুকের মৃদু কাঁপুনি নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে কল্পনার রাজ্যে। মেয়েটি তার বউ হবে, মেয়েটির হৃদয়ে একচ্ছত্র অধিকার সে পাবে। যখন তখন ছুঁয়ে দিতে পারবে, প্রাণ খুলে কথা বলতে পারবে, এমনই শখানিক কল্পনা সে ইতোমধ্যেই করে ফেলেছে। কল্পনার রাজ্যে বিচরণ করা ছেলেটি এখনো টের পায়নি কল্পনার মেয়েটিকে তার কাছ থেকে দূরে সরানোর পায়তারা করছে কিছুজন। যখন বুঝতে পারল পরিস্থিতি হাতের বাহিরে চলে গেছে, কনে পক্ষের কেউ দণ্ডায়মান তার মায়ের সাথে তর্কযুদ্ধ চালিয়ে যেতে এখন তার চুপচাপ দেখা ছাড়া আর কোনো কাজ নেই। গমগমে কণ্ঠের আওয়াজ তোলা মেয়েটির নাম সিলভিয়া। পদবী লস্কর হলেও ব্যবহার করে না সিলভিয়া। সীমা শিকদারের পছন্দের ফুল সিলভিয়া রেড। মেয়ে যখন জন্মালো হাত পা এতটা লাল ছিল তিনি অন্য নাম আর খুঁজে পাননি। ফুলের নামেই নামকরণ করলেন। স্কুলে ভর্তির সময় মজা করে সিলভিয়া রেড নামটা টুকে দেওয়ায় সিলভিয়া আর লস্কর হতে পারেনি, রেডই থেকে গেছে। আজ বিবাহ বাড়িতে সিলভিয়া রেড অগ্নিমূর্তি ধারণ করেছে। বেশভূষা সবার থেকে আলাদা। বিয়ে বাড়িতে কেউ শার্ট প্যান্ট পরে জানা ছিল না। এত এত জমকালো ভাব, রং বেরঙের লাইটিং, বাহারি সাজের আলোড়নের মধ্যে সাদা শার্ট কালো প্যান্ট পরনের মেয়েটিকে অদ্ভুত লাগছে বই কি। অচেনা এক মেয়ের মুখে এমন হুমকি শুনে রীতিমতো উন্মাদ হয়ে যাচ্ছেন বেনিফিট খাজা। নামটা অদ্ভুত হাস্যকর হলেও এর পেছনে বিরাট এক রহস্য রয়েছে। মহিলার দাদি ছিলেন তৎকালীন ইংরেজির শিক্ষিকা। ভাগ্যক্রমে কিছু বিদেশিদের সাথে তার বন্ধুত্ব হয়। তার মধ্যে একজন ছিলেন বেনিফিট। মহিলা যৌবনে বেনিফিট নামক ইংরেজ পুরুষের প্রেমে পড়েছিলেন। দুজনের প্রেমও বেশ চলছিল, কিন্তু ভিলেন হিসেবে উপস্থিত হয় তৎকালীন সমাজ পরিবার। ভালোবাসাটা টিকতে পারেনি। খাজা বংশের বউ হয়ে আসার পর নিজের সন্তানের নাম প্রাক্তনের প্রেমিককে স্মরণ করে রাখতে চেয়েছিলেন, কিন্তু তার স্বামী রাজি হননি। মনের আক্ষেপ তার রয়েই গিয়েছিল। সেই আক্ষেপ জোরালেন শেষ বয়সে। ছেলের বউকে কোনো রকম রাজি করিয়ে নাতনির নাম রাখলেন বেনিফিট। গোত্র ধরে নামটা হয়ে উঠল বেনিফিট খাজা। কেউ কেউ আবারও খাজা বেনিফিটও রাখে। মহিলা এই নিয়ে রাগ করেন কিনা বুঝে যায় না, বড়ই নিশ্চুপ ভূমিকা পালন করেন। আজ তিনি অতিরিক্ত রেগেছেন। বাম হাতে শাড়ির কুচি ধরে ডান হাতে গোল চশমাটা নাকের উপর তুলে এগিয়ে যান। সিলভিয়ার মুখোমুখি দাঁড়িয়ে গর্জে বলে ওঠেন, হে গার্ল, তোমার সাহস তো কম না। এই বেনিফিট খাজানার সামনে দাঁড়িয়ে ইউ বিগ গলায় কথা বলছো, হুমকি দিচ্ছ মেয়েকে। সিলভিয়া একটু নয় অনেকটাই ভেবাছেকা খেয়ে গেল। এ আবার কেমন নাম, কেমন কথা। ইংরেজি বাংলার অদ্ভুত মিশেলে সিলভিয়ার হাসি না পেলেও আশেপাশের মেয়েগুলো খিলখিল করে হেসে দিল, যা দেখে বেনিফিট খাজার রাগটাও তরতর করে বেড়ে গেল। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, যেন ছেলের হাত ধরে বললেন, চল বাবু, এই বিয়ে হবে না। চিটারদের উইথ আশা কোনো সম্পর্কই রাখবো না। সিলভিয়া কয়েকটা মানুষ ডিঙ্গিয়ে ছোট বোনের দিকে তাকালো। মেয়েটা বিয়ে করতে চায়নি, তার বিয়ে হলেই করবে বলেছিল। কিন্তু সিলভিয়া বিয়ে বন্ধনে খুবই উদাসীন। যতবারই সীমা শিকদার বিয়ের শব্দটা তার সম্মুখে তুলেছে, 3 দিন পর্যন্ত সীমা শিকদার সিলভিয়ার মুখ থেকে আমরা শুনতে পাইনি। তাই সীমা শিকদার দেরি করতে চায়নি। স্বামী রঞ্জন লস্কর পরলোক গমন করেছেন 4 বছর হবে। স্বামীর পৃথিবী ছাড়ার পর সীমা শিকদারের অভিভাবক হয়ে দাঁড়ায় তার ভাইরা। কোনো রকম কার্পণ্য তারা করেননি। বোন ভাগ্নিকে যতভাবে আগলে রাখা যায় তারা রেখেছেন। সীমা শিকদারের বড় ভাই থাকেন বিদেশ, 2 বছরের মধ্যে দেশে ফিরতে পারবেন না, তাই তিনিও মত দিয়েছিলেন। কিন্তু এখন সীমা শিকদারের মনে হচ্ছে ভুল করেছেন, আর একটু খোঁজ নেওয়া উচিত ছিল। মূলত সিলভিয়াকেও তিনি এ ব্যাপারে জড়াতে দেননি। খুঁতখুঁতে স্বভাবের মেয়েটা বিয়ে হতে দিবে না ভেবেই এমন কাজ করেছেন। আজ সিলভিয়ার তীক্ষ্ণ দৃষ্টি তার মনে অনুতাপের আগুন ছড়িয়ে দিচ্ছে।
সাহস হচ্ছে না মুখ ফুটে কিছু বলার, তবুও মাথা নত করে এগিয়ে গিয়ে বললেন, ছেলের মায়ের দাবি তাদের বিয়ের আগে একটা বাইক একটা ল্যাপটপ দিতে হবে। আমরা ছেলের বাবার সাথে কথা বলেছি, বিয়ের পর দিলেও চলবে, কিন্তু মহিলা যে এমন ঝামেলা করবে জানতাম না তো। সিলভিয়ার রাগ যেন দ্বিগুণ বেড়ে গেল। যৌতুক চেয়েছে, যৌতুক দিতে রাজি হয়েছে। ব্যাপার দুটোর দোষী দুপক্ষই, তাই সিলভিয়া কোনো এক পক্ষকে দোষী করতে পারল না, বরং কিছুটা চেঁচিয়ে বেনিফিট খাজাকে উদ্দেশ্য করে বললেন, আপনার বাবু তো একা যেতে পারবে না মিসেস, বিয়ে করে বউ নিয়েই তারপর যাবে। পরক্ষণেই গলায় খানিক আহ্লাদি সুর টেনে বলল, বাবা বসো, তোমায় আমি চকলেট, লজেন্স, ঠান্ডা ঠান্ডা পাইপ, জুস সব দেব। তুমি বসবে, একটা করে খাবে আর কবুল বলবে, কেমন? অপমানে মাথা নিচু করে ঠোঁট কামড়ে ধরল শ্যামল। এমন অপমান সে কখনোই পায়নি, না কথা ছিল। বেনিফিট খাজা তেরে আসতে নেবে হাত টেনে ধরল, নিম্নকণ্ঠে বলল, অনেক ছোট করেছো মম, এবার একটু চুপ যাও, বিয়েটা হয়ে যাক, তারপর না হয় কথা হবে। এতক্ষণের অপমানটা সহ্য হলেও ছেলের বিপক্ষের সাথে তাল মেলানোটা একদম সহ্য হলো না। এক ঝাটকায় ছেলের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিলেন বেনিফিট খাজা। রোষপূর্ণ গলায় বললেন, তুই কর বিয়ে, এই মাদারকে ফরগট যাবি, ভালো করে বললাম। শ্যামল খুব অসহায় হয়ে পড়ল, কি করবে সে। ঠিক তখনই সিলভিয়া দাঁতে দাঁত চেপে বলল, আপনারা ঠিক তত্ত্ব নিয়েই বিয়ে ঠিক করেছিলেন। একজন পুলিশ অফিসারের বাড়িতে এসে যৌতুক চাওয়ার পরিণতি ঠিক কি হতে পারে জানেন? বরপক্ষের নিকট বাক্যটা যেন বিস্ফোরণ। সবচেয়ে বেশি অবাক হয়েছেন বেনিফিট খাজা। অথই সাগরে পড়ে গিয়েছেন তিনি। কি বলবেন না বলবেন বুঝে উঠতে পারছেন না। সিলভিয়া পকেট থেকে আইডি কার্ড বের করে বেনিফিট খাজার সম্মুখে ধরে বলল, এসপি সিলভিয়া রেড, ক্যান্টনমেন্ট, ঢাকা। বেনিফিট খাজা গাম্ভীর্য ধরে রাখলেও খানিক ভয় পাচ্ছেন, হার মানতেও নারাজ, আবার শক্তভাবে কিছু বলার সাহসও পাচ্ছেন না। সিলভিয়া শক্ত মুখশ্রীতে নিজের মায়ের দিকে তাকিয়ে আছে। সীমা বেগম বারংবার শুকনো ঢোক গিলছেন। কত বড় অন্যায় সে করেছেন মেয়ের চাহনি দেখেই টের পাচ্ছেন। মায়ের নিশ্চুপতা দেখে আর আড়ালে থাকতে পারল না শীতাপ। এসব ঝামেলায় জড়ানো তার অভ্যাস নেই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাদের হক বাড়ির কেউই বেনিফিট খাজার উপরে কথা বলতে পারে না। শীতাপ সাহস করে এগিয়ে গিয়ে মায়ের কাঁধে হাত রাখলো, নিম্নস্বরে বলল, মম, কি করছো এসব? তোমার সম্মান কতটুকু নিচে চলে যাচ্ছে বুঝতে পারছো? মানুষ ভাবছে হক পরিবারের বউ বেনিফিট খাজা জনসম্মুখে অন্যায় করছে। যৌতুক চাওয়া অবশ্যই অন্যায় আম্মু, এই ব্যাপারে আমাদের কিছু জানানি কেন? আচ্ছা বাদ দিলাম সেসব, তোমাকে দেখাতে হবে তুমি খুব ভালো, না হলে তাদের মনে যে খারাপ ধারণা তৈরি হয়েছে আর বদলাবে না, আমাদের দোকান থেকেও কিছু কিনবে না, বুঝতে পারছো? হক পরিবারের ছোট ছেলে হক কথাই বলেছে, ব্যাপারটা পাবলিক হয়ে যাবে ভাবেননি তিনি। বেনিফিট খাজার মুখশ্রী নরম হয়ে এলো, মনে মনে কিছু ভাবলেন, কিন্তু তার রাগ পারল বই কমল না। তৎক্ষণাৎ বেনিফিট খাজার তৃতীয় সন্তান শাম্মাক বলে উঠল, মম তাই বলে তুমি ওদের কাছে হেরে যাবে, এ হয় না মম। বেনিফিট খাজা সব সময় সবার উপরে থেকেছে, তোমার সম্মান কোথায় যাবে মম? এ মুখ আমি কিভাবে দেখাবো বন্ধুদের কাছে? এর থেকে মরে যাওয়া ভালো। ছোট বোনের নাটকে বিরক্তিতে শব্দ করল শীতাপ। এই মেয়েটাই হলো যত নষ্টের করা। মাথায় গাট্টা মেরে বলে উঠল, মম, এই বলদের কথা শোনো না তো, ও তোমার সম্মানের কথা ভেবে অসম্মান করছে। তুমি ভাবো এই মেয়ে তোমাকে হাত করা পরিয়ে টানতে টানতে থানায় নিয়ে যাচ্ছে, তারপর রিমান্ডে নিয়ে কারেন্টের শক দিচ্ছে। মম, তুমি সহ্য করতে পারবে না। আর চোখে শীতাপ সিলভিয়ার দিকে তাকালো। মেয়েটি অদ্ভুত চোখে তাদের কথা শুনছে, হয়তো পাগলও ভাবছে, তবে শীতাপ সেসবে পাত্তা দিল না। অন্যদিকে বেনিফিট খাজা সত্যি সত্যি কল্পনা করে ফেললেন। পুলিশ ইউনিফর্ম পরিহিত এসপি সিলভিয়া রেড তাকে কড়া পড়ালো, বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে গাড়ির দিকে, কিন্তু তিনি শাড়ি পরিহিত থাকায় ঠিক এগোতে পারছেন না। এক সময় কুচি বেজে ঠাস করে পড়ে গেলেন মাটিতে। তবুও সিলভিয়া থেমে নেই, তাকে এক হাতেই সোজা করে দাঁড় করিয়ে দিয়ে গাড়িতে বসিয়ে দিল। থানায় নিয়ে সোজা চলে গেল রিমান্ড কক্ষে। চেয়ারে বসিয়ে কারেন্টের শক দিতেই মৃগী রোগীর মতো কাঁপতে থাকলেন তিনি। আর কিছু ভাবতে পারলেন না বেনিফিট খাজা, শরীরে কাঁপুনি ধরে গেছে। কানে হাত চেপে মৃদু চিৎকার দিতেই সীতা পাড়ালে ঠোঁট বেঁকিয়ে হাসল, কাজে দিয়েছে। মায়ের হাত ধরে রেখে উঠল, মম, কি হলো মম?
তিনি ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, ভয়ে বারংবার ঢোক গিলছেন। ভাবনার জন্য সময় তিনি একেবারেই নিলেন না, আবার সোজাসুজি বলে নিজে পুরোটা হেরেও গেলেন না। রাগ ক্ষোভ মিশিয়ে সিলভিয়ার উদ্দেশ্যে বললেন, হে গার, এটাকে যৌতুক বলে না, বিয়েতে কম বেশি দেনা পাওনার হিসেব হয়। ইউ যে কাজটা করলা, এই বেনিফিট খাজানা কোনোদিন ফরগট ন। সিলভিয়া ব্রুকুচকে বোনের দিকে যেতে যেতে বলল, মিসেস গাজা, খাজা, আমি আপনাকে কখনোই বলতে দিব না। ইউ আর এ ক্রিমিনাল, সো আমাকে না বললেই খুশি হব। হক পরিবারের সদস্যরা পর্যায়ক্রমে অবাক হয়ে যাচ্ছে। তাদের ধারণার অতীত ছিল কেউ বেনিফিট খাজার মুখে মুখে এভাবে তর্ক করতে পারবে। বাড়ি গিয়ে তাদের উপর ঝড় বয়ে যাবে বলার বাকি থাকে না, তবে বেশ মজাই লাগছে। বেনিফিট খাজা বুকের উপর 100 মণ পাথর চাপা দিয়ে বিয়ের অনুমতি দিলেন। তার মনটা বারবার ভেঙে খান খান হয়ে যাচ্ছে। বাইক ল্যাপটপের কথা স্মরণ হতেই তাদের থেকে নিম্ন পরিবার তিনি এই জন্যই দেখেছিলেন। কম থাক, ভালো ঘর দেখে নামত করবে না। এ তো দেখে পুরোটাই লস প্রজেক্ট হয়ে গেল। মনে মনে বিশাল এক জেদ চেপে গেল বেনিফিট খাজার। দরকার পড়লে ছেলেকে আবার বিয়ে করাবেন, না হয় বড় ছেলের লস প্রজেক্টের ভার ছোট ছেলের কাঁধে দিয়ে দিবেন। তবুও তিনি লসের গতিতে চলতে পারেন না। পরিকল্পনা করে নিজের মনেই নিজেকে বাহবা দিলেন বেনিফিট খাজা। নাকের উপর চশমাটা খানিক উপরে তুলে ভাব নিয়ে বিড়বিড় করে বলে উঠলেন, এই বেনিফিট খাজানা বেনিফিট ছাড়া কিচ্ছু করে না। বিয়ে হয়ে গেছে, একটু আগে নিস্তব্ধতা আর নেই। এখন গমগমে পরিবেশ বিরাজ করছে। শ্যামল গম্ভীর মুখে বসে আছে। একটু পরপর সদ্য বিয়ে করা বউকে দেখছে, আরেকবার মাকে দেখছে। তার মন চাইছে আজ রাত এই বাড়িতে থেকে যেতে পারলে। কোনোভাবেই আজকের রাতটা সে মিস দিতে চায় না। কিন্তু হক বাড়িতে গেলে যে তার প্রথম রাত বাসর থেকে বছর হয়ে যাবে, এটাই যেন বারবার আর্তনাদ করে মন বলছিল। এক বছরেও হয়তো বউকে কাছে পাবে না। শ্যামলের আর্তনাদ যেন কথা বলল। এবার বেনিফিট খাজা নিজের ভেতরকার রাগ যেত প্রখর চাটুকারিতাকে কাজে লাগিয়ে বিস্ফোরণ ঘটিয়ে দিলেন। ফটো সেশন চলছিল, এর মাঝে তিনি গমগমে কণ্ঠে বলে উঠলেন, আমাদের পরিবারের ঐতিহ্য ওয়ান হেড ইয়ার পালন হয়ে আসছে। বেনিফিট খাজানা ঐতিহ্যকে অস্বীকার করে না। সে যতই মডার্ন হোক, এখন হক ফ্যামিলির ফার্স্ট সান সামিউল, তাকে দিয়ে আমরা ডিউটি পালন করাবো। মনসুর হক বউয়ের দিকে টেরা চোখে তাকালেন। হক পরিবারের বড় সন্তান হয়ে তিনি কোনো ঐতিহ্যের কথা এ পর্যন্ত শুনলেন না, অথচ আজ মুহূর্তের মধ্যেই ঐতিহ্য এসে গেল। মনসুর হকের মাথা টাক, ফুল টাক না, কপালের উপর কিছু চুল, মাথার পেছনে কিছু চুল, মাঝখানে একদম টাক। দেখতে অবশ্য বেশি খারাপ লাগে না। তিনি টাক মাথা চুলকে ছোট ভাই চান হকের দিকে তাকান। সে বড়ই নীরব ভূমিকা পালন করছে। তার একমাত্র কারণ ঘুম। টেবিলের এক কোণায় বসে চোখ বুজে ঢুলছেন, যখন তখন মাটিতে পড়ে গড়াগড়ি খেতে পারেন। মনসুর হক নিঃশব্দে এগিয়ে গেলেন, গড়াগড়ি থেকে বাঁচাতে নয়, গিয়েই পেছন থেকে গাঁটটা মারলেন। চান হক একদম শিং মাছের মতো লাফিয়ে উঠলেন বিকট শব্দ করে। সবার দৃষ্টি তখন চান হকের দিকে। সবাই একটু হলেও ভয় পেয়ে গেছে। বেনিফিট খাজা চোখ গরম করে তাকালেন চান হকের দিকে। এর মানে হলো, হোম যাও ইউকে, ঘুমের মধ্যে যদি গলায় দড়ি না ঝুলিয়েছি। বড়সড় ঢুক গেলে 32 পাটি দাঁত বের করে হাসলেন চান হক। হাসির সিস্টেম এতটা হাস্যকর ছিল, চারদিকে হাসির শব্দ ছেয়ে গেল। ধমকে উঠলেন বেনিফিট খাজা। নিজের বক্তব্য ধরে রেখে বললেন, হক ফ্যামিলির ঐতিহ্য হলো ছেলে বিয়ের পর ওয়াইফের উইথ থাকতে পারে না, মানে 1 ইয়ার বউ তার ফাদার উইথ থাকবে, ফাদার ইন ল হোম যেতে পারবে না। সীমা বেগম চমকে গেলেন রীতিমতো। এ আবার কেমন নিয়ম, কেমন ঐতিহ্য? পাড়ার লোকে কি বলবে? তার মেয়ের নামে দুর্নাম রটাবে। অসহায় ভঙ্গিমায় সিলভিয়ার দিকে তাকালেন তিনি। সিলভিয়া তা দেখেও দেখল না। হাসি মুখে বেনিফিট খাজার দিকে এগিয়ে গেল। বুকে 2 হাত বেঁধে বললেন, উফ মিসেস গাজা, খাজা, আপনার ফ্যামিলির উইথ আমাদের এত মিল। আমাদের লঙ্কার ফ্যামিলির একটা ঐতিহ্য আছে। ঐতিহ্য হলো বিয়ের 1 ইয়ার মেয়ে ফাদার হোম থাকবে, ফাদার ইন ল হোম যেতে পারবে নো, বাট ছেলে ফাদার হোম আসতে পারবে। ইউতে ঐতিহ্য এমন কোনো ইস্যু নেই যে ছেলে ফাদার ইন ল হোম থাকতে পারবে না। তাহলে এই কথাই হলো, ছেলে আমাদের হোমে থাকবে, কারো ফ্যামিলির ঐতিহ্য নষ্ট হবে না। বেনিফিট খাজার মাথায় ইয়া বড় বোমা ফাটল মনে হলো। কান তালা লেগে গেছে যেন। তিনি মুখ হা করে তাকিয়ে রইলেন সিলভিয়ার দিকে। মেয়ের অ্যাটিটিউড দেখে তার শরীর চলে যাচ্ছে।
অন্যদিকে শীতাব শামাম একে অপরের দিকে তাকিয়ে আছে হতভম্ব হয়ে। শীতাবের মুখশ্রীতে কিছুটা অসহায়ত্ববোধ। এই মেয়ে তার মায়ের পিছু লাগছে কেন? কত বড় শিয়ানা মেয়ে! আমার হিংচি কাটছে কথার। কিছুটা রাগও হলো। মায়ের পাশে দাঁড়িয়ে বলল, হ্যাঁ মিস, আমার মম অনেক আগে থেকে এইভাবে কথা বলতে অভ্যস্ত। আপনি তাকে এভাবে কথা বলে অসম্মান করতে পারেন না। সিলভিয়া মুচকি হাসলো, ঠোঁট চোখা করে কিছু ভাবলো, তারপরেই বলে উঠল, মেজবাবু, তুমি হয়তো জানো না আমি তার সাথে সেভাবেই কথা বলি যেটাই অভ্যস্ত। বাঁকা হাসলো শীতাব, নিজেও খানিক ঠোঁট চোখা করে ভেবে বলল, রিয়েলি? আই সি, বিউটিফুল হ্যাবিট। বাঁকা চোখে তাকালো সিলভিয়া। ছেলের মতি গতি ঠিক নেই। শীতাবের সাথে কথা বাড়ালো না সিলভিয়া। বেনিফিট খাজাকে উদ্দেশ্য করে বলল, ও হ্যাঁ, আরেকটা কথা মিসেস খাজা, এই 1 বছর লঙ্কর বাড়ির মেয়ে শাশুড়ি একটুর জন্য লঙ্কর বাড়িতে পা রাখতে পারবে না। আমাদের উচিত পুরনো ঐতিহ্যকে জিয়ে রাখা। আপনার মতো মা আছে বলে এরকম পুরনো ঐতিহ্যগুলো এখনো বাংলার বুকে রয়ে গেছে। আপনাকে স্যালুট মিসেস গাজা, খাজা। নিজের খানিক প্রশংসা শুনে আটখানা বেনিফিট খাজা। এই মুহূর্তে সিলভিয়ার মতো ভালো যেন কেউ নেই। ঠিক তখনই তার ভালো লাগাকে বাংলাদেশ থেকে বাহির করতে শাম্মাক ফিসফিস করে বলল, মম, গলে যেও না, তোমাকে পাম দিচ্ছে। তুমি ভাবো এই মেয়ে তোমাকে মাত দিয়েছে মম, তোমাকে হারিয়ে দিয়েছে। তোমার করা ঐতিহ্যের নাটককে হারিয়ে দিয়ে ওই মেয়ে পাশ করে গেছে। রাগো মম, এই মেয়েকে আমাদের শিক্ষা দিতে হবে। পুরনো ক্ষোভ আবার ফিরে এলো। বেনিফিট খাজা গর্জে কিছু বলবেন, সীতা পেশেই সামনে দাঁড়ালো। তার কথাকে বন্ধ করে দিয়ে ফিসফিসিয়ে বলল। এবার বেনিফিট খাজা পুরোপুরি গলে গেলেন। হাতের অ্যান্ড্রয়েড ফোন মুখের সামনে ধরে নিজেকে দেখে নিলেন। কখনো ঠোঁট বাঁকা করে, কখনো চোখ উপর করে, কখনো হেসে, কখনো লজ্জা লজ্জা ভাব নিয়ে। মায়ের আচরণে ভীষণ হাসি পেলেও হাসছে না শীতাব। এখন হাসলেই তার বলদ বোন মমকে উল্টো পাল্টা বোঝানোর সুযোগ পেয়ে যাবে। কোনো রকম নিজের হাসিকে নিয়ন্ত্রণে এনে দাঁড়িয়ে রইল। বেনিফিট খাজা হাসি মুখে মেনে গেলেন সিলভিয়ার কথা। শ্যামল এতটাই খুশি হয়েছে, লাফিয়ে সোফার উপর পা তুলে বসে পড়ল। পরক্ষণেই নিজের কাজে নিজেই ভেবাচেকা খেয়ে গেল। মা একবার বুঝে গেলে তার ইহু জন্মের মতো বাসর করার স্বাদ মিটিয়ে দিবে। সিলভিয়ার ছোট বোন জামাইয়ের খুশি দেখে এগিয়ে এলো। বোনের পাশে বসে বেনিফিট খাজাকে শুনিয়ে শুনিয়ে বলল, তা বড়বাবু, বিয়ের প্রথম রাত বাসর সম্পর্কে তোমার ধারণা আছে নাকি মায়ের কাছ থেকে শুনবে, পারমিশন নেবে? আমাকে বলো, আমি তোমাকে ডিরেক্ট বলে দিচ্ছি। বাবুদের তো শিখিয়ে পড়িয়ে নিতে হয়। শ্যামল অসহায় চোখে একবার মায়ের দিকে তাকালো, আরেকবার পুতো, আরেকবার সিলভিয়ার দিকে। অজাহত তাকে এতগুলো কথা, অপমান সহ্য করতে হচ্ছে। স্বামীর দুঃখ হয়তো ডেজি বুঝতে পারলো। বোনকে খোঁচা দিয়ে ফিসফিসিয়ে বলল, আপু, কিসব বলছো এতগুলো মানুষের সামনে? ভুল কিছু বলছি? বাবুরা নিশ্চয়ই এসব জানে না। তো আমাদের দায়িত্ব শিখিয়ে দেওয়া। তো প্রথমে কি করবা বড়বাবু? প্রথমে ঘরে ঢুকে বইয়ের ঘোমটা খুলবা। বউ যখন লজ্জা লজ্জা ভাব ধরবে তখন তুমিও লজ্জাটা বাড়িয়ে দিতে চুমু খাবে। তারপরে কি করবে শোনো। এতটুকু বলতেই একে একে গেস্টগুলো চলে যেতে লাগলো। সিলভিয়া মুচকি হাসলো। শুরু থেকে মজা দেখে যাচ্ছে এরা। বিয়ে সে কখনই শেষ, বিদায়ও হয়ে গেছে ধরতে গেলে। এখনো নাটক দেখতে রয়ে গেছে। মুখ ফুটে সরাসরি বলতে গেলেও মুখ বেঁকাবে। এরা ইঙ্গিতও বুঝবে না, যতদূর দেখা যায় দেখবে। আর সকাল থেকেই ওকে বলে মজা লুটবে। বর্তমানে বরপক্ষের কনে পক্ষের কাছের লোক ব্যতীত কেউ নেই। সিলভিয়াকে যেন সহ্য হচ্ছে না শাম্মাকের। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে সে। মনে হচ্ছে গিয়ে এই মেয়ের মুখটা তুড়ি মেরে বন্ধ করে দিতে পারলে শান্তি পেত সে। তবে তার তো আধ্যাত্মিক কোনো শক্তি নেই। মনের ভাবনাটা মনেই রয়ে যাচ্ছে। কিন্তু শাম্মাক হক কখনোই হেরে যাওয়ার পাত্রী নয়। তার জীবনে শুধু জেতার মুকুট। নিজের বন্ধুদের ভিডিও কল দিল শাম্মাক। কিটকিটিয়ে হেসে এগিয়ে গিয়ে শ্যামলকে উঠিয়ে নিজে বসলো। ডেজির সামনে ধরে বলল, এই দেখো, আমার বড় ভাবি সুন্দর না? কিন্তু সুন্দর হলেও গায়ের রংটা চাপা। আমার মতো ফর্সা নয়। ব্যাপার না, ভাইয়ার সাথে মানাবে। হাসতে হাসতে খানিক অপমান করে যেন বিশ্বজয় করে ফেলেছে শাম্মাক। ডেজির কিছুটা মন খারাপ হলেও বড় বোনের ভয়ে হাসি মুখ করেই রইল। পছন্দ হলো না সিলভিয়ার। সে দাঁত বের করে হেসে হাত বাড়িয়ে দিল শাম্মাকের গালে। ফর্সা হাতে খানিক মেকআপের প্রলেপ পড়তেই আরও হেসে বলল, এই দেখো, তুমি মেকআপ দিয়েছো। তোমাদের দুজনকে যে কেউ দেখলে বলবে
তুমি মেকআপ সুন্দরী করে ভূত হয়েছ, আমার বোন কম মেকআপ করে কম সুন্দরী হয়েছে। ব্যাপার না চাম্মাক, আই মিন সাম্মা, মনের ভালো লাগা গর্বটাই হচ্ছে বড়। চালিয়ে যাও। যোগ্য জবাব দিয়ে সিলভিয়া উঠে দাঁড়ায়। শাম্মাকের মুখটা দেখার মতোই ছিল। তার মনটা আরেকটু জ্বালিয়ে দিতে সীতাপ হো হো করে হেসে উঠল। চরম অপমানিত হয়ে ন্যাকা কান্না করতে করতে মায়ের পাশে গিয়ে দাঁড়ালো শাম্মাক। বেনিফিট খাজা সীতাপের দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই আপনা আপনি হাসি বন্ধ হয়ে গেল তার। সিলভিয়া আর সেসবে থাকলো না। ইন করা শার্টের ইন খুলতে খুলতে ভেতরের দিকে যেতে লাগলো। বেশি দূর যাওয়া হয়ে উঠল না তার। পূর্বেই সীতাপ সবার অগোচরে এগিয়ে এসে নাটকীয় কণ্ঠে বলে উঠল, আসসালামু আলাইকুম বেয়াজ সাহেব। সিলভিয়া তাকালো, কিছুক্ষণ তাকিয়েই রইল, তারপর নাটকীয় অথচ গম্ভীর কণ্ঠে বলল, পকেটে সরকারি রিভলভার। শুনশান নীরবতা। প্রকৃতির ভাব আজ ভালো না, না লস্কর বাড়ির ভাব ভালো। নতুন জমাই নিয়ে কোনো আহ্লাদ নেই, নেই কোনো আয়োজন। তা নিয়ে অবশ্য সামলের কিছু যায় আসে না। তার যে আজ বাসর রাত, মন তাকে সে কথা বলতেই দিচ্ছে না। একটু পরপর রোমাঞ্চিত হচ্ছে, আবার দু হাতে মুখ দেখে লজ্জা লজ্জা ভাব করছে। কিছুক্ষণ পরপর বিছানায় দাঁড়িয়ে থাকছে, আবার বসছে, আবার পায়চারি করছে, তো নিজেকে আয়নায় দেখছে। কতদিনের শখ তার, বাসর করবে, বউকে রোমান্টিক কথা বলবে। আজ পূরণ হবে বলেই প্যান্ট পাল্টে তার লুঙ্গি পরে লুঙ্গির ডান্স দিতে ইচ্ছে করছে, কিন্তু বরাবরের মতো ভাগ্য তার সহায় হচ্ছে না। বউ তাকে ঘরে বসিয়ে রেখে সেই যে লাপাত্তা হয়েছে, হারিকেন দিয়েও খুঁজে পাচ্ছে না। তার আর অপেক্ষা করা ছাড়া উপায় নেই। ডেইজি ঘরে এলো প্রায় 12টার দিকে। পরনে কামিজ, সালোয়ার, গলায় ছোট ওড়না। ডিজিকে দেখা মাত্রই এতক্ষণের সব আশা ধূলিসাৎ হতে সময় লাগলো না শ্যামলের। আহা, কতই না স্বপ্ন ছিল। বউ বাসর ঘরে ঘুমটা দিয়ে বসে থাকবে, সে ঘুমটা উঠিয়েই চুমু খাবে। বউ লজ্জায় বুকে মুখ লুকাবে, সে আনন্দের জোয়ারে ভেসে যাবে। এখন তো মনে হচ্ছে সব উল্টো হচ্ছে। যেখানে ডেজির বসে থাকার কথা সেখানে সে বসে আছে, সাথে লজ্জাও পাচ্ছে। প্রচণ্ড রাগ হলো শ্যামলের। উঠে দাঁড়িয়ে কোমরে হাত রাখলো, রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল ডেজির দিকে। ডেজি সেদিকে পাত্তাই দিল না, এগিয়ে এসে খাটের একপাশে শুয়ে পড়ল। এক পলক শ্যামলকে দেখে পরক্ষণেই চোখ নামিয়ে নিল, বিরক্তি কণ্ঠে বলল, সংসেজে দাঁড়িয়ে আছেন কেন? যাত্রাপালা সে কখন শেষ? শ্যামলের মুখ এতটা হা হলো, সে কথাই বলতে ভুলে গেল কি বলছে তার বউ। সে সংসেজে দাঁড়িয়ে আছে। আশায় বুক পেতে থাকা বুকটা তার হাহাকারে ভরে গেল। হৃৎপিণ্ড ছলাৎ ছলাৎ করে আর্তনাদ করে উঠল। শ্যামলের জবাব না পেয়ে ডিজি নিভিয়ে রাখা রাগ বাড়ে। টু শব্দ না করে ঘরের লাইট বন্ধ করে দিতেই শ্যামল লাফিয়ে উঠে ডেজির পাশে বসে যায়। অন্ধকারে ভীষণ ভয় তার। ঢোক গিলে ভয় দূর কর। তখনই তার মনে পড়ে যায় গানের লিরিক্স। 32 পাটি দাঁত বের করে হেসে সুর করে গেয়ে ওঠে, তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধকারে বন্ধ ঘরে যাব মরিয়া। জানালা দিয়ে আসা এক টুকরো আলোয় ডেজি শ্যামলের মুখটার দিকে তাকিয়ে থাকে। এই ছেলেটার উপর সে রেগেছিল, অথচ ছেলেটা এ পর্যন্ত বুঝতেই পারেনি। সে জানতো শ্যামল অন্ধকারে ভয় পায়। বেনিফিট খাজা তাকে বারংবার সাবধান করে গেছেন, ইচ্ছে করেই এমনটা করেছিল সে। এখন তার তো রাগ হওয়া উচিত, কিন্তু হাতড়েও নিজের মধ্যে রাগ খুঁজে পেল না। বরং তার এত বড় দামড়া ছেলের এমন কাণ্ড কারখানায় হাসি পাচ্ছে। কোনোভাবেই হাসিটা চেপে রাখতে পারল না ডেজি, ফিক করে এসে দিল। সেও চায় না প্রথম রাতটা বরাবরের মতো কাটুক। সব মেয়েরই বাসনা থাকে এই রাত নিয়ে, সেও ব্যতিক্রম নয়। গলা ঝেড়ে সেও তাল মিলিয়ে বলল, ভয় কেন পাও দামড়া ছেলে? আধার দেখিয়া আমি রূপের জাদু আনবো তোমায় নিতে ভাসাইয়া। শ্যামলের মনে হলো সে অজ্ঞান হয়ে পড়ে যাবে, সে মারা যাচ্ছে। বউয়ের কণ্ঠে এমন সুরের গান শুনে তার খুশিতে মরে যেতে ইচ্ছে করছে। অন্ধকারের ভয় তার কখন কেটে গেল, কিন্তু আজকের রাতটা তার শখের রাত হতে পারল না। অতি খুশিতে উত্তেজিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল ডিসির পায়ের উপর। আহাম্মক হয়ে নিশ্চুপ রইল ডিসি। ঠিক বুঝে উঠতে পারল না কি থেকে কি হলো, অজ্ঞানী বা হলো কেন। ছাদে বসে সিগারেট টানছিল সীতাপ। সেও তার ছোট বোন শাম্মাক বড় ভাইয়ের সাথেই রয়ে গেছে। বেনিফিট খাজা বড় ছেলের অসুবিধা হবে বিধায় দুজনকে কড়া নির্দেশ দিয়েছেন। এরপর থেকে রেগে মেগে আগুন সে। কথা ছিল আজ বাড়ি ফিরে এসে বেরিয়ে পড়বে বন্ধুদের সাথে। ছোটোখাটো এক পার্টির আয়োজন করেছে। একের পর এক ফোন আসছে, সে ধরতেও পারছে না, কি জবাব দিবে। রাগ নিবারণের জন্য ঠোঁট পোড়াচ্ছিল। ছাদের মেঝেতে 6টা সিগারেটের পোড়া অংশ পড়ে আছে, তবুও সে থামছে না।
ভালো লাগছে খেতে। এমন সময় দরজা খোলার শব্দ শুনতে পায় শীতাব। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। সম্ভবত ডেজির মামাতো বোন হবে। শুনেছিল ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। মেয়েটা কানে ইয়ারফোন গুঁজে কারোর সাথে কথা বলতে বলতে ছাদের এক কোণায় চলে যায়। বেশি দূরত্ব না হলেও শীতাবকে এখনও দেখেনি। শীতাব হাসে। সময় কাটানোর লোক পেয়ে গেছে। ধীর গতিতে এগিয়ে যেতেই চমকে ওঠে প্রিয়া। বুকে থুতু দিয়ে এক পা পিছিয়ে যায়। পরক্ষণেই শীতাব দেখে মুচকি হেসে উল্লাসিত কণ্ঠে বলে, আরে আপনি? বিয়ান একা একা ছাদে দাঁড়িয়ে আছে, বিয়া কি ঘরে বসে থাকতে পারে? বন্ধুদের সাথেই কথা বলছিল প্রিয়া। এখনো তারা কলে থাকায় শুনতে পায়নি। প্রিয়া শুকনো ঢোক গিলে বলে, আপনি আগেই ছিলেন ছাদে? ছিলাম তো। তা মনে হলো এত সুন্দর একটা মেয়ে একা দাঁড়িয়ে আছে, পাহারাদার জন্য হলেও তো আমাকে আসা দরকার, তাই চলে এলাম। প্রিয়া ফিক করে হেসে ফেলল। ভেঙচি কেটে বলল, ফ্ল্যাট করছেন? আশ্চর্য, এখনকার মেয়েরা এই একটা শব্দ যেখানে সেখানে ব্যবহার করে শব্দটাকে নষ্ট করে ফেলেছে। সুন্দরকে সুন্দর বলবো না? অবশ্যই বলবো। আপনি সুন্দর, তাই আমার চোখ সার্থক হয়েছে। চাঁদনি রাতে এরকম সুন্দর পরীর সাথে গল্প করাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। প্রিয়া আপ্লুত, ব্লাশিং করছে। কেউ যে তাকে এভাবে সুন্দর বলবে সে ভেবেছিল? ঠোঁটে মুচকে হাসির রেশ। হাতে থাকা ফোনের দিকে তাকিয়ে প্রিয়া বাঁকা হাসে। বলেছিল সে নাকি ছেলে পটাতে পারবে না, আজ দেখিয়ে দিবে। আচ্ছা তাই? তো গার্লফ্রেন্ড নেই আপনার? এই যে মেয়েদের আরেকটা সমস্যা, কোনো ছেলে কথা বলতে আসলে প্রশ্ন করবে আপনার গার্লফ্রেন্ড আছে? কেন এখানে গার্লফ্রেন্ড নামক প্যারার কথা আসবে কেন? গার্লফ্রেন্ড থাকলে কি আমি আপনার সাথে কথা বলতে পারবো না? কোন আইনে কি নিষিদ্ধ? গার্লফ্রেন্ড প্যারা? অবশ্যই প্যারা। সারাদিন খ্যান খ্যান প্যান প্যান, কাজ নেই, টুংটাং করতেই থাকা লাগবে। যাই হোক, শেষ হবে না। আচ্ছা আপনার কাছে সুন্দর মানে কি? আমার কাছে সুন্দর সব। চোখে রঙিন চশমা, যেদিক তাকাবো সেদিকই চমৎকার। যেমন এই যে আপনি চমৎকার একজন সুন্দরী নারী। প্রিয়া একদম গদগদ হয়ে গেছে। কেউ এভাবে বলে? ফট করে বলে ওঠে, আমারও বয়ফ্রেন্ড নেই, যদি ইচ্ছে ছিল, কিন্তু আপনার মতো ভালো ছেলে পাই না। শীতাবের চোখ ছোট হয়ে এলো। বিরক্তিতে শব্দ করে রেলিং থেকে সোজা হয়ে দাঁড়ালো। ঘন মাথা নিয়ে হাঁটা ধরল ছাদের ওপাশে। প্রিয়া হতভম্ব হয়ে গেল। গলায় অবাকতা মিশিয়ে বলল, চলে যাচ্ছেন যে? শীতাব দাঁড়ালো না, পিছুও ফিরল না। সিগারেটে এক টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, আপনি যেদিকে চাচ্ছেন আসলে ওইদিকে যাওয়ার মতো পা অথবা ইচ্ছে কোনোটাই আমার নেই। আপনি এবার আসতে পারেন। চরম অপমান বোধ হয় প্রিয়ার। প্রিয়ার বন্ধুরা একযোগে হেসে উঠতেই লজ্জায় মরিমরি অবস্থা হয় তার। এই জন্যই বলে, অতিরিক্ত ভাবিস না প্রিয়া, দেখে শুনে বুঝে তারপর এগো। নিজের ওপরই প্রচণ্ড রাগ হয় প্রিয়ার। রাগে হনহন করে নিচে চলে যায়। সে তা বুঝতে পারে। নিজ মনেই বিড়বিড় করে বলে ওঠে, মেয়ে মানুষ আসলে অতিরিক্ত বোঝে। যদি সুন্দর বললেই মনে হয় প্রেম করতে ওত পেতে আছে। আরে ভাই, সুন্দরকে সুন্দর বলবো না তাই বলে 2 মিনিটের কথায় প্রেম হয়ে যাবে? আবার মার্কা। আবার মনের সুখে সিগারেট টানতে থাকে শীতাব। সময় কয়েক মিনিট পেরিয়ে যায়। গম গমে এক কণ্ঠ ভেসে আসে। সিগারেট খাওয়া ক্ষতিকর। কণ্ঠটা পরিচিত। শীতাবের ঠোঁটের ভাজা হাসি খেলা করে। পিছু ফিরে সিলভিয়াকে দেখে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ায়। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে আরেকটা সিগারেট ধরায়। আর অবশিষ্ট নেই। বলে, মনে শান্তি লাগে। ক্যান্সার হওয়ার সম্ভাবনা। শীতাব প্যাকেট এগিয়ে দেয় সিলভিয়ার দিকে। অদ্ভুত ভঙ্গিমায় হেসে বলে, উপরে লেখা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, অথচ সরকার ঠিকই ক্ষতিকর তৈরির লাইসেন্স দেয়। আবার দেখ, আমি জানি প্রেম স্বাস্থ্য বা মন যেটাই বলো দুটোর জন্যই ক্ষতিকর, তবু মন ঠিকই প্রেম বাড়ানোর লাইসেন্স দেয়। আগের মতোই আছিস, বাদরামি যায়নি। যাওয়ার কথা? অবশ্যই। আমি তোর থেকে গুণে গুণে 2 বছরের বড়। সেই কোন ভার্সিটির লাইফে ভালো লাগা পিছু ঘোরা এখন মনে থাকার কথা না। পাক্কা 1 বছর তোমার পিছু ঘুরেছে সিলভিয়া। তুমি যখন ফাইনাল ইয়ার আর আমি দ্বিতীয়, কোন এক রক্তিম ভোরে তোমাকে দেখেছিলাম, সেই থেকে তোমার পিছু লেগেছে। অথচ তোমাকে বোঝাতে পারছি না যেটা আমার ভালো লাগা নাকি মোহ আর নাকি ভালোবাসা। থাপড়িয়ে সব দাঁত ফেলে দিব বেয়াদব ছেলে। সিনিয়র আমি তোর, সম্মান দিয়ে কথা বলবি। নাম ধরে ডাকছিস কোন সাহসে? একদম ইপিজিংয়ের মামলায় ঢুকে দেব। রেগে গেছে সিলভিয়া। ছেলেটা 2 বছর থেমেছিল মধ্যে। সেও অনার্স শেষ করে প্রস্তুতি নিচ্ছিল চাকরির। 2 বছর পার হয়ে গেছে। এখন আবার এই ছেলে এসে জুটেছে।
শেষের কথা শুনে শীতাব মাথা চুলকে বিড়বিড় করে বলে, হয়েছে এক পুলিশ, আগে হুমকি দিত প্রিন্সিপালের, এখন তাই কারাগারের। সিলভিয়া শুনতে পায় না, নিচ থেকে আবার বলে, তোর ওই থামরাবাইকে বিয়ের প্রস্তাবে তুই এই বাড়িতে পাঠিয়েছিস তাই না? ছি, একজন পুলিশ অফিসারের মুখে কিসব ভাষা! পুলিশের মুখে গালি শুনলে এমনি আত্মহত্যা করবি। ফাউল কথা না বলে যা বলছি উত্তর দে। হ্যাঁ দিয়েছি তো, ভেবেছিলাম এক কাজে দুই কাজ করে নেব, তাই তুমি সব বানসাল করে দিলে। মমের মাথায় নিশ্চয়ই যৌতুকের কথাটা দাদি ঢুকিয়েছে, আর সে নিয়েই তোমার সাথে ঝামেলা। এখন আমি মমকে কি করে বলি তোমার ছেলে এই সিলভিয়া রেডকে 3 বছর ধরে ভালোবাসে, আমাকে তেজ্যপুত্র করে আমার মস্তিষ্ক নিয়ে ফুটবল খেলবে, বেনিফিট। ঠাস করে চর বসালো শীতাবের গালে। শীতাব হতভম্ব হয়ে বলল, এই নিয়ে তোমার হাতের 139 নম্বর চর আমার গালে পড়লো। একবার বিয়েটা করোনি, চরগুলোকে কি করে জমিতে পরিণত করতে হয় এই শিহাব চাবি ভালো করে জানে। কথাটার সমাপ্তি ঘটে আরেকটা চর বসালো সিলভিয়া। রেগে বলল, 140 স্বপ্ন দেখা বন্ধ কর। সরকারি রিভলভার, সরকারি গুলি একদম ব্যক্তিগত হৃৎপিণ্ডে ঢুকিয়ে দেব। সিলভিয়া রেগে বড় বড় পা ফেলে হাঁটা ধরে। শব্দ করে হেসে ওঠে শীতাব, গলা উঁচিয়ে বলে, তাহলে তো তুমি ছিন্নভিন্ন হয়ে যাবে, হৃৎপিণ্ডে যে তুমি থাকো আমার সিলসিলা রানী। নামের বিকৃতি শুনে রক্তিম চোখে তাকায় সিলভিয়া। শুকনো ঢোক গিলে শীতাব মুখ চেপে ধরে হাত দিয়ে পরক্ষণেই তাড়াহুড়ো করে বলে ওঠে, না না, আমার সিলভিয়া রেড। মাথায় বরফের এক টুকরো ফেলে রেখে অস্থির চিত্তে পায়চারি করছেন বেনিফিট খাজা। চোখ তার অসম্ভব বড়, বরফ গলে চুয়ে চুয়ে পানি পড়ছে সেদিকে খেয়াল নেই। ড্রয়িং রুমে জড়সড় হয়ে বসে আছেন মনসুর হক, চান হক ও তার স্ত্রী পরিবানু। চান হকের 2 মেয়ে কোনোরকম পালিয়ে ঘরের দরজা টেনেছে। এত বড় অপমান, এত বড় হার কিছুতেই মানতে পারছেন না বেনিফিট খাজা। মনে হচ্ছে সিলভিয়ার মাথাটা ফাটিয়ে দিতে পারলে, আবার কখনো মনে হচ্ছে বরফের উপর মেয়েটাকে শুইয়ে রাখতে পারলে, না হয় ফুটন্ত গরম পানিতে চুবিয়ে রাখতে পারলে। সবচেয়ে বেশি রাগ তো তার শামুলের উপর হচ্ছে। পায়চারি করতে করতে তিনি বললেন, কত বিগ হারামি আমার সান, কোনো প্রতিবাদ করলো না। ওয়াই? ফাদার ইন ল হোম থাকার জন্য ড্যান্সিং করে উঠলো। মিল্ক বানানা দিয়ে কাল স্নেক পুষছি, মাদার থেকে ওয়াইফ বেশি বিগ হয়ে গেল। মি যে 10 মান্থ বেলিতে রেখেছি তার কোনো দাম নেই। এই রকম সান কারো বেলিতে না আসুক। ইউ মাদারের মুন ফাদারের ভক্ত, বাট উই সান নট মাদার ভক্ত। আমার লাইফ অবহেলা পেতে পেতেই গোয়িং। এই আমার কপালে ছিল। এর আগে আমি নো মোর হলাম না। হোয়াই মাই আল্লাহ? আবার একা একা মন খারাপ করে বলছেন, মাই সান, ইউর কি কষ্ট হচ্ছে? মাদারকে ফরগট করে দাও। ইউকে রেখে চলে এলাম। আই এম এ পচা মাদার। শেষের কথাটা শুনে মনসুর হক ফিক করে হেসে দিয়েই যেন নিজের কাল ঘটালেন। বেনিফিট খাজা চশমা ভেদ করে এমনভাবে তাকালেন, মনসুর হক এক ঝটকায় ছোট ভাইকে জড়িয়ে ধরলেন। আজ আর তার রক্ষা নেই। হলো তাই বেনিফিট খাজা গর্জে বলে উঠলেন, ইয়োর মাদার ইন লো মুন, তোমাকে আজ করবো তুনু তুনু। বলেই তিনি এগিয়ে যাবেন। এর আগেই ফ্যাচফ্যাচে কণ্ঠে ডেকে ডেকে উপস্থিত হলেন চাইনা বেগম। আমার মনু আইসো, আমার সান্দে আইসো, কই কই দেখি আমার মানিক রে। বেনিফিট খাজা মুখ বেঁকিয়ে প্রস্থান করলেন। শাশুড়ির এই ঢং তার মোটেও পছন্দ নয়। চাইনা বেগম ছেলেদের মুখের অবস্থা দেখে বুঝতে পারেন কিছু একটা হয়েছে। ব্রুকুচকে তিনি বলেন, কই রানী ফিট খা কই? আম্মা, তুমি আবার এই নামে ডাকো? তো কি ডাকবো? রানী ফিট খা কি ফিট খাইছে নেহি? আমার নাতি নাত বউ কই? মনসুর হক সবটাই বলেন। চাইনা বেগমের রাগ যেন আকাশ ছুবে। মেয়ে বাড়ির লোকের এত গুমর কেন থাকবে? তিনি গলা উছিয়ে বলেন, ফিট খা কইছিলে, মুখে কথা ছিল না। তাড়াতাড়ি আমার নাতিরে আনার ব্যবস্থা করো, না হইলে তোমাদের দুইটারে ওই ফিট খারে ফিট করাইয়া ছাড়বো, এই বলে রাখলাম। ঘর থেকে বেনিফিট খাজা সব শুনতে পান। এমনি তার মাথায় আগুন, তার উপর শাশুড়ির এমন কথাই রাগে যেন দাউ দাউ করে আগুন জ্বলে। বরফ টুকরাটা ইতিমধ্যেই গলে গেছে। তিনি ড্রয়িং রুমে উপস্থিত হয়েই কোমরে হাত রেখে গজগজ করে বলেন,
চায়না কোম্পানির চোরাই মাল চুরি করে চোরের মতো অতি বুদ্ধি সম্পূর্ণ মহিষিনী নারী চায়না বেগম। ইউকে আমি সাবধান করে দিচ্ছি, আমার নেমের এমন বিকৃতি করলে ইউকে চায়না রেখে আসবো। কি বললা তুমি? ফিরখা আজ তোমার একদিন কি আমার একদিন? শাশুড়ির কথায় শাড়ির আঁচল কোমরে গুজে বেনিফিট খাজা এগিয়ে আসেন। দ্বিগুণ তেজ নিয়ে বলেন, চায়না কোম্পানির জন্যই টুডে মিকে এত অপমান সহায় করতে হলো। ইনি মিকে বলেছিল বাইক আর ল্যাপটপ চাইতে, নাও মিকে রাগ দেখানো হচ্ছে। চায়না বেগম এবার একটু থামলেন। সাথে সাথে বেনিফিট খাজাও চুপ করে নিজের রুমে চলে এলেন। ছেলে মেয়ের জন্য তার মন ভীষণ পুড়ছে। কি করছে কে জানে। রান্না করছিলেন সীমা শিকদার, তাকে সাহায্য করছিলেন ভাইয়ের দুই বউ। এই সময় শীতাব গলা উঁচিয়ে ডাকতে ডাকতে রান্নাঘরে এলো। শাশুড়ি, ও শাশুড়ি, কই তুমি? সীমা শিকদার ঠিক বুঝে উঠতে পারলেন না কাকে ডাকছে ছেলেটা। রুকুচকে বললেন, তুমি কাকে ডাকছো? ও সরি, শাশুড়ি নয়, ভাইয়ের শাশুড়ি হবে। বলেই হে হে করে এসে উঠল। সীমা শিকদার কিছুক্ষণ ভাবলেন ছেলেটার মতলব ভালো না। ঠিক তখনই সে তার ভাবনাটা বাড়াতে না দিয়ে বলল, আসলে কি বলে রাখবো বুঝতে পারছিলাম না, তাই আর কি। সীমা শিকদারও এবার হাসলেন। সীতাবের চিবুকে হাত বুলিয়ে বললেন, আন্টি বলেই ডেকো। সীতাব বাদ্য ছেলের মতো মাথা কাত করে বলে, আমার খেতে পেয়েছে আন্টি। ছেলেটাকে ভীষণ ভালো লেগে যায় তার, কেমন আপন ভেবে সব বলছে। টেবিলে নাস্তা দিতেই সীতাব আগে ভাগে খেয়ে নেয়। একদম খিদে সহ্য করতে পারে না সে। এবার একটু ভাইয়ের খোঁজে যাওয়া দরকার। কালকের ঘটনার পর আদৌ ঠিক আছে কিনা কে জানে। দরজায় টোকা দেয় কয়েকবার, সারা শব্দ নেই। জোরে ধাক্কা দেয়। পিট পিট করে চোখ খুলে শ্যামল। নিজেকে ফ্লোরে দেখে চমকে ওঠে সে। মনে পড়ে যায় কালকের রাতের কথা। ভয়ে বারংবার ঢোক গিলে দরজা খুলে দেয়। ছোট ভাইকে দেখে একটু সাহসও পায়। ঝাপটে ধরে বলে, তুই বাড়ি যাব কখন? বাড়ি যাবো মানে? 1 বছর থাকবে? আবল তাবল বকিস না, আজ বাড়ি ফিরবো। শীতাব উত্তর কাটতে পারে না। তার পূর্বেই ডিজি ঘুম থেকে উঠে পড়ে। একে তো তার কালকের রাত স্পয়েলড হলো, তার উপর ওই বাড়িতে যাওয়ার কথা শুনে রাগ বেড়ে যায় তার। খুব মিশিয়ে বলে, আমি ওই বাড়িতে যাব না। আপনার মা আমাকে রেখে যেতে চেয়েছিল, দেখেননি? আপনি গেলে যান, আমি বাপের বাড়িই থাকবো। শ্যামল স্ত্রীর দিকে তাকায়, শান্ত স্বরে বলে, তা হয় না ডিজি। হবে না কেন? কালকের অপমান আমি ভুলিনি। আপনি এবং আপনার ওই ফাউল মা পার পাবেন না। মায়ের সম্পর্কে এমন কথা শুনে আগুন চোখে তাকায় শ্যামল। ডিজি পাত্তা দেয় না। বোকা বোকা কথা বলা ছেলেটার রাগ থাকতে পারে কিনা ডিজির সন্দেহ। শ্যামল গম্ভীর তেজি গলায় বলে, ভালো করে কথা বলো ডিজি, আমার মা হয় উনি। হ্যাঁ জানি জানি, আপনার ওই জুকার মা, যার কথা বলার ঠিক নেই, ন্যায় অন্যায় বুঝে না, অন্য নারীকে সম্মান করতে জানে না। ডিজি আমি সাবধান করছি, ঠিক করে কথা বলো। কি করবেন? আপনার মরদ আছে, মেরুদণ্ডহীন আপনি হবু বউয়ের সম্মান রাখতে পারেন না। এখন মায়ের কথা শুনে রাগ হচ্ছে। শ্যামলের সহ্য ক্ষমতার বাইরে চলে গেল। তেরে এসে ধমকে উঠতেই কেঁপে উঠল ডেসি। রাগ তার তবুও কমল না। হনহন করে বাইরে চলে গেল। শীতাব শুধু দেখেই গেল, কিছু বলতে পারল না। শ্যামল বলল, সাম্মাকে বল রেডি হতে, একটু পরে রওনা হব। ভাইয়া পাগলামি করো না, মাথা ঠান্ডা করো। ভাবির এখানে দোষ থাকলে পুরো দোষ কিন্তু নয়। কালকে সে যেমন দেখেছে এসব বলা অসম্ভব কিছু নয়। না বলে অস্বাভাবিক লাগতো। মানুষ রাগ থেকে তো যা খুশি বলে। ভাবি কি আমাদের সাথে মিশেছে? মিশলে তো বলতে পারবে মম কেমন, আমরা কেমন। আর তোমার ব্যাপারে ধারণা করা ভুল নয়। তোমার মমের সামনে প্রতিবাদ করা উচিত ছিল, সেখানে তুমি চুপ ছিলে। এখন ভাবির ধারণা হতেই পারে তুমি তার সম্মান রাখতে পারবে না। আর এখানে মমেরও দোষ নেই। মম তো আগে থেকে এমন। যৌতুকের বিষয়টা দাদিই মমের মাথায় ঢুকিয়েছে, নাহলে কাল এমন করতো না কখনোই। যার যার জায়গা থেকে তোমরা ঠিক, পরিস্থিতি বামে ছিল। এখন তুমি যদি ভাবির ভুল ধারণাটা না ভেঙে দাও, অভিমান করো, তাহলে সম্পর্কে শান্তি আসবে না। কদিন পর বাচ্চার বাপ হবে। এখন তোমাকে সব বুঝতে হবে। শিশির কথাটাই গিয়ে এক বিরক্তি। শ্যামল ভাইয়ের কাঁধ চাপড়ে মুচকি হাসে, বলে, বাবা আমার ভাইয়ের দেখছি অনেক বুদ্ধি। হ্যাঁ, সংসার কীভাবে করতে হয় জানা আছে। তাড়াতাড়ি বিয়ে একটা করিয়ে দাও, পরের বছরে তোমাকে চাচুর এক শোনাবো। আল্লাহ জানে তুমি তো তাড়াতাড়ি পারবা কিনা। শ্যামল চোখ ছোট ছোট করে তাকায়। সীতাব দাঁত বের করে হাসে। শ্যামল ঠাস করে চর বসায় পিঠে। ব্যথায় পিঠ বেঁকিয়ে রাগ দেখায় সীতাব।
পরক্ষণেই দুজনে ফিক করে হেসে দেয়। কারো কাশির শব্দে দুভাই দরজায় তাকায়। সিলভিয়া দাঁড়িয়ে আছে। সিলভিয়াকে দেখেই শীতাপের মনের ভেতর সুরসুর করে প্রশান্তির হাওয়া ঢুকে পড়ে। সিলভিয়া বলে, খেতে আসুন। শ্যামল মাথা নেড়ে হাঁটা ধরে। বউয়ের রাগও ভাঙাতে হবে। শীতাপ সিলভিয়াকে একা পেয়েই বলে, আসসালামু আলাইকুম বেয়ান সাহেব। দাঁতে দাঁত চেপে সিলভিয়া কিছু বলবে পূর্বেই শীতাপ হেহে করে হেসে বলে, আমি জানি আপনার পকেটে সরকারি রিভলভার, সরকারি গুলি, কিন্তু আমার বুকটা সরকারি নয়, ব্যক্তিগত। তাই আপনার ব্যক্তিগত রিভলভার দিয়ে যদি যাত্রা করতে পারেন, এই শিহাব চাপি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেবে। সিলভিয়া কথা বাড়ায় না। এই ছেলে কথা বললেই কথা বাড়ানোর সুযোগ পাবে। শীতাপ আমার পেছন থেকে বলে, জাস্ট একটা সপ্তাহ, এরপর দেখো সিলভিয়া রেড, তুমি নিজে আমাকে বিয়ে করবে। সিলভিয়া তাচ্ছিল্য হেসে চলে যায়। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। চরম অপমানিত হয় শীতাপ। মেয়েটা তাকে গুনতাই ধরছে না। মনে মনে বিশাল প্ল্যান করে হাসতে হাসতে ছাদের দিকে চলে যায় শীতাপ। বিড়বিড় করে বলে, এবার বুঝবা সিলভিয়া। বউ নিয়ে সদর দরজায় দাঁড়িয়ে আছে শ্যামল। প্রায় 10 মিনিট হলো বেনিফিট খাজার খবর নেই। শীতাপ গিয়েছে বুঝাতে, এখনও নামেনি। চায়না বেগম সোফায় বসে গজগজ করছেন। ছেলের বউয়ের এমন ঢং তার মোটেও পছন্দ নয়। মনসুর হক উদাস ভঙ্গিমায় বসে আছেন। কাল রাত আর নিজের ঘরে জায়গা জুটেনি। সোফায় কোনো রকম শরীরটা চালিয়ে নিতে হয়েছে। সকাল সকাল যে বড় ছেলে বউ নিয়ে চলে আসবে তাও বুঝতে পারেননি। অপেক্ষা করছেন ছোট ছেলের। একমাত্র সেই চাটুকারিতার সহিত মমকে মানাতে পারে। দরজার বাইরে দাঁড়িয়ে শীতাপ বেনিফিট খাজার অপেক্ষা করছে। টু শব্দ নেই, কথার জবাব নেই। তার কথা শুনছে কিনা তাও বুঝতে পারছে না শীতাপ। ধৈর্য তার বিশাল হলেও এবার রাগ যেন তিরতির করে বাড়ছে। কিছুটা রেগেই বলল, তুমি দরজা খুলবে না তো? আমি আজই বাড়ি ছাড়বো, 1 মাসের মধ্যে আর আসবো না। এতক্ষণ চুপ রইল। ছেলের বাড়ি ছাড়ার কথায় চুপ থাকতে পারলেন না বেনিফিট খাজা। আবার সমস্ত রাগ ফুলে দরজাও খুললেন না। বললেন, ইয়েস, নাও তো মমকে দরকার নাই। গো চলে যাও। মাদার নো মোর হয়ে যাবে, তখন বুঝবে বেনিফিট খাজানা কি ছিল। শীতাপ নিজের রাগকে নিয়ন্ত্রণ করলো। আহ্লাদি কণ্ঠে বলল, তুমি জানো মম, আমি তোমাকে কত ভালোবাসি। আমার কথাটা তো শোনো, ভাবিকে বরণ করে নাও, তারপর তুমি দেখাবে আসল খেল। কত অপমানিত হতে হয়েছে তোমাকে, ভুলে গেলে? আগে বাড়িতে তোলো, তারপর মন মতো অত্যাচার করবে। দরকার পড়লে ভাইয়াকে আবারও বিয়ে করাবো। পুরুষের 4 বিয়ে জায়েজ আছে। ওই এসপিএস সিলভিয়া রেডও তখন কিছু করতে পারবে না। আমার কথা বুঝতে পেরেছো? তখনই দরজাটা খুলে গেল। শীতাপ স্বস্তির নিঃশ্বাস ফেলে মুচকে হেসে তাকালো। বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। এক রাতেই কি অবস্থা করে ফেলেছেন। শীতাপ এগিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। ছেলের সান্নিধ্য পেয়ে বেনিফিট খাজা ঝরঝর করে কেঁদে দিলেন। এ পর্যন্ত এমন কোনো রাত যায়নি ছেলে বাড়িতে নেই, সে ঘুমিয়েছে। এমনও দেখা গিয়েছে চাকরির সূত্রে কোথাও গেলে সে ছেলের সাথে চলে গিয়েছে। এতে সবার রসিকতার সম্মুখীন হলেও তার কোনো যায় আসে না। নিজের মনের শান্তি ব্যতীত সমাজকে সে কখনোই প্রাধান্য দেয়নি। মায়ের কান্নায় শীতাবের মনটাও খারাপ হয়ে গেল। চোখের জল মুছিয়ে দিয়ে কপালে চুমু খেয়ে বলল, এসে গেছে তো মম, আর কেউ তো না, চলো বরণ করবে। বেনিফিট খাজা শব্দবিহীন ছোট ছেলের হাত ধরে এগিয়ে যান। সিঁড়ি ভেঙে নিচে নামতেই শাড়ি পরিহিতা নারীকে দেখে তিনি কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। পরক্ষণেই শাশুড়ির দিকে তাকান। চায়না বেগম মুখ বেঁকিয়ে তাকিয়ে আছেন দেখে ভেঙচি কেটে এগিয়ে যান দরজার দিকে। শ্যামলের দিকে ভুল করেও তাকান না। নিঃশব্দে মিষ্টিমুখ করিয়ে সোফায় বসেন। ছেলের মুখে অত্যাচারের কথা মনে হতেই বলেন, এই যে ডেজি বেজি, ইউকে খুব গুড করে বলে দিচ্ছি, মির মাউথের উপরে কথা বললে একদম ফাদার হোম পাঠিয়ে দেব। মি বেনিফিট খাজানা, এই হোমের কর্তৃ, এই চায়না কোম্পানির মিল ক্লাস। একে তো নামের এমন বিকৃতি, তার উপর বাড়ির ভেতরে ঢুকতে না ঢুকতেই বাপের বাড়ি পাঠানোর হুমকি। ডিজির মনকে ভেঙে ছুঁড়ে খান খান করে দিল যেন। তার উপর রাগও এসে বাধা মানল। শান্ত প্রখর দৃষ্টিতে শ্যামলের দিকে তাকাতেই শ্যামল মাথা নিচু করে নিল। মেয়েটি আসতে চায়নি, সিলভিয়া জোর করে পাঠিয়েছে। বিয়ের পর শ্বশুর বাড়ি মেয়েদের বাসস্থান। অভিমানে ডেজিও কথা বাড়ায়নি, চলে এসেছে। পরিস্থিতি অন্যদিকে যেতে দিল না শীতাপ। ডেজির হাত ধরে উপরে চলে গেল। বড় ভাইয়ের রুমে এনে বুঝানোর সুরে বলল, তোমাকে একটা কথা বলে ভাবি, 2 দিন সময় নিয়ে আমাদের পরিবারকে একটু বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার এত অভিযোগ একটা খুঁজে পাবে না। ডেজি অবাক হয়ে তাকায় শীতাপের দিকে। ছেলেটার মাঝে সবসময় একটা চোর চোর ভাব থাকে। বুকে 2 হাত বেঁধে বলে,
তোমার মতলবটা কি বলো তো? মাথা চুলকায় শীতাব। বিছানার এক পাশে শুয়ে পড়ে, ভূমিকাহীন বলে, শোনো, আমি অন্যান্য দেবের মতো নয়, হয়তো রইস হয়ে চলতে পারবো না। আমার স্বভাব এমনই, আমি বেপরোয়া চলতে পছন্দ করি। আমার মর্জি মতো কিছু না হলে আমি ঠিক মানতে পারি না। এইচএসসির পর আব্বু বাইক কিনে দিতে চেয়েছিল, কিন্তু খবর পায় এত অ্যাক্সিডেন্ট হয়, তাই কিনে দেয়নি। সেই রাগে আমি ওই বছর অনার্সের ভর্তির আবেদন করিনি। তাহলে ভাবো কতটা জেদি। শীতাব থেমে ডিসির অবাকতায় ঘেরা মুখশ্রীর দিকে তাকালো, ঠোঁট বেঁকিয়ে হেসে আবার বলল, তারপর বাইক কিনে দিয়ে পরের বছর অনার্সে ভর্তি হই। আমি হলাম পরীক্ষার আগের দিন পড়তে বসার লোক। এমনও পরীক্ষা গেছে, ফোন দেখে টুকলি করে লিখে ফার্স্ট ডিভিশন পেয়েছে। কোনো স্যার ধরতে পেরে খাতা নিয়ে নিতে চাইলে উপর কর্মকর্তারা এক এক নাম চেনে রাখতাম, সেগুলো ব্যবহার করে চুপ করে রাখতাম। অবশ্য বন্ধুরা ছাড়া পসিবল ছিল না। এমন করতে করতে আমি এখন ফাইনাল ইয়ার। আমাকে এসব বলার মানে অবশ্যই আছে। শীতাব যাবি হয়তো কাজ বা কোনো কথাটাই করে না, বলে না। অনার্স দ্বিতীয় বর্ষে ওঠার একটা মেয়েকে ভালো লেগেছে। বেপরোয়া শীতাব তখন প্রেম শব্দের গভীরতা জানে না। মেয়েটা বুকের উপর এমনভাবে জেগে বসলো, মাসে একবার ভার্সিটি না যাওয়া ছেলেটা প্রতিদিন ভার্সিটি যাওয়া শুরু করলো। নিয়ম মাফিক ঘুম থেকে উঠতে শুরু করলো। হাতে পকেটে ব্রেসলেটের বদলে ঘড়ি রাখতে। টাইম মেপে যেতে হবে শুধু মেয়েটির সামনে। একটা বছর মেয়েটির পেছনে আধা জল খেয়ে পড়েছিলাম। 138টা চর ছাড়া কিছুই পাইনি। আরও হারিয়েছে। কি হারিয়েছে জানো? মেয়েটি ভালো ভদ্র থাকলে কি হবে? বন্ধুরা ছিল বতের হাতে। 1 বছর সারানা আমার 24,335 টাকা হাতিয়ে নিয়েছে। ও সরি, লাস্ট দিনের শেষ সময়ে মেয়ের এক সুন্দরী বান্ধবী আমার থেকে 30 টাকার গাড়ি ভাড়া নিয়েছিল। তাহলে 24,365 টাকা, মানে একটা বছর চালাক ধরুন। চাটুকারিতে প্রথম থাকে শীতাবি চাবিকে বলদের মতো ব্যবহার করেছে এরা, শুধুমাত্র আমার ভালোবাসার সুযোগ নিয়ে। হাঁপিয়ে গেছে ছেলেটি। ডিজি এবার ফিক করে হেসে দিল। ছেলেটি কেমন অকপটে সব স্বীকার করছে। শীতাব আবার নিজের মতো বলল, আরও আছে। মোট 3 বছরে ওই মেয়ের পেছনে আমার গাড়ি ভাড়ার জন্য 45,622 টাকা খরচ হয়েছে। তার উপর আব্বুর কাছে মিথ্যে বলে যখন টাকা নিতাম, বন্ধুরা সাক্ষী দিত, ওই শালাদেরও কমিশন দিতে হতো। 3 বছরের কমিশন বাবদ 13,011 টাকা খরচ হয়েছে। শপিং মলে গেলে মেয়ে লিখেছে পছন্দ হলে মেয়ের কথা স্মরণ করে খালি হাতে ফিরতে পারেনি। জামা, জুতা, শাড়ি, শোপিস, লিপস্টিক, নেল পলিশ সবই কিনতাম। নিজের আলমারিতে জায়গা না হলে মিথ্যে বলে আরেকটা আলমারি কিনলাম। এসব বাবদ 18,077 টাকা খরচ হয়েছে। এখানে মাল বহন খরচও আছে। তারপর আসি খাবারে। কোনো কিছু খেলে বুকটা মোচড় দিয়ে উঠত। প্রাণ পাখি থাকলেও সেও আমার সাথে খেত। অবিচার করতে পারিনি। একটার বদল 2টা কিনতাম। রেস্টুরেন্টে গেলে 2টা অর্ডার দিতাম। সিগারেট খেলেও 2টা একসাথে খেতাম। সিগারেট খেলেও 2টা একসাথে ধরাতাম। এখানে 3 বছরে মোট 13,000 টাকা খরচ হয়ে গেছে। 3 বছরের ছুটকি ছাটকি করে মোট খরচ হয়েছে 1,14,077 টাকা। শীতাব কিছুক্ষণ ভাবলো, তারপর আচমকা উঠে বসে পকেট থেকে ফোন বের করে কিছুক্ষণ ঘাটলো, তারপর বলল, আরও আছে। ওই মেয়ের পরীক্ষা যখন ফার্স্ট ক্লাস পেলো তখনকার ট্রিট, চাকরিতে জয়েন টিকলো তখনকার ট্রিট, মোট খরচ হয়েছে 4,089 টাকা। সাথে 3 বছর 3 বার বার্থডেতে কেক, বেলুন, খাবার বাবদ 6,816 টাকা। 1,24,992 টাকা আমার জলাঞ্জলি গিয়েছে। এখন তুমিই বলো, ওই মেয়েটাকে আমার ছেড়ে দেওয়া উচিত? একদম নয়। মেয়েটা রাজি হচ্ছে না কেন? এই যুগে বয়স কোনো ফ্যাক্ট হলো? মাত্র 2 বছরের ডিফারেন্স। আমি ভাবি সেটাই বলি। মেয়ে প্রেম করে না, ভালোবাসার মানুষ নেই, তাহলে এই শীতাব জাবিকে মেনে নিতে সমস্যা কি? কালকেও আমাকে 2 চর মেরে 140 মিনিট করেছে। আমার কি উচিত নয় এই চরটাকে চমুতে পরিণত করে ফেলার? অবশ্যই উচিত। তোমার এই নোবেল প্রাপ্ত ভালোবাসাকে কিভাবে জয়ী করতে হয় আমিও দেখব। আমি তোমার সাথে আছি। কি করতে হবে বলো? মুখে হাত রেখে ভাবার ভঙ্গিমা করে হেসে উঠল শীতাব। কাজে লেগেছে। ডিজি বুঝল না, তাকিয়ে রইল শীতাবের দিকে। শীতাব উঠে দাঁড়ালো, দরজার কাছে গিয়ে পিছু ফিরে বলল, তোমাকে বর্তমানে কিছু করতে হবে না ভাবি, শুধু মমের সাথে ঝগড়াটা চালিয়ে যাবে। মম যা করবে বলবে সব তোমার বাড়িতে তোমার সরকারি পুলিশ বোনের কাছে বলে দেবে। এরপর যা করার আমিই করব। ডিজি সন্দেহ চোখে তাকিয়ে পরক্ষণেই স্বাভাবিক করে নিল। শীতাব তখন দরজার বাইরে চলে গেছে। কিছু একটা মনে হতেই ডিজি চেঁচিয়ে বলল,
এই, তুমি আমাকে মিথ্যে বলছো না তো? এত এত কিছু টাকার অঙ্ক তোমার মনে থাকলো? যার যায় তারই পোড়ায় ভাবি। তোমার তো যায়নি, তোমার পোড়াবেও না। সকাল বিকাল খরচ করে যে লিস্ট করতাম, তারপর ঘন্টা পর পর দেখতাম। 3 বছর মুখস্থ হবে না? আমার ভালোবাসাকে ছোটোখাটো করে দেখো না, ওকে? হতাশা নিয়ে কথাটা বলেই সীতা প্রস্থান করল। করিডোরে গিয়ে চারপাশ দেখল। পরক্ষণেই হাসতে হাসতে শীষ বাজিয়ে নিজের ঘরে ঢুকে শুয়ে পড়ল হাত পা ছড়িয়ে। আহা, কি শান্তি যে লাগছে। ঘরের ছাদের দিকে তাকিয়ে বলল, আমার সিলসিলা রানী, এবার দেখবে আমার মতো সাধারণ জনগণ কি করে তোমার মতো সরকারি পুলিশের বুক ঝাঁচড়া করে। আপন মনে কল্পনা করতে করতে সীতাবের হুট করেই মনে হলো কিছু একটা বলা বাকি থেকে গেছে, যা বলা আবশ্যক। এক দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। ডিজি তখন চুপচাপ ভাবছিল সীতাবের কথা। ছেলেটার ভালোবাসায় জোর আছে। তখনই তাকে আরও অবাক করে দিয়ে সীতাব দরজায় বাইরে দাঁড়িয়ে মাথা বের করে উকি দিয়ে বলে উঠল, 3 বছরে অপরিচিত সেজে ফোন দিয়ে চালাতাম, মেসেজের রোমান্টিক অনুভূতিগুলো লিখে সেন্ড করতাম। এর জন্য টাকা খরচ হয়নি, মোট 3,970 টাকা খরচ হয়েছে। সময়টা এখন অপরাহ্ন। সিলভিয়া নিজ কেবিনে বসে নতুন এক কেস নিয়ে ভাবছিল। শহরে এক নতুন ছিনতাই দলের আবির্ভাব হয়েছে। ছিনতাই বলবে না ডাকাত বলবে সিলভিয়া বুঝতে পারল না। এই দলের কাজই হচ্ছে বড় বড় কোম্পানির কাছে চিঠি দিয়ে হুমকি দেওয়া। হুমকি পর্যন্তই স্থির নয়, কোম্পানি যখন এমন হুমকিকে গুনতাই না করে, কার্যক্রম চালিয়ে যায়, এক রাতে হুট করেই হাজির হয় এই দল। সব কিছু লুট নয়, তারা এ পর্যন্ত 4টে কোম্পানি থেকে মোট 40 লাখ টাকা ডাকাতি করেছে। প্রত্যেক কোম্পানি থেকে 10 লাখ টাকাই নেয়, বেশিও নয় কমও নয়। এমনকি নিজেদের আড়ালে রাখতে এবং বাঁচানো ছাড়া এরা কোনো ক্ষতিও করছে না। এটা নিয়েই বেশ চিন্তিত সে। এমন ডাকাত, অথচ ভালো লোকের আবির্ভাবে দেশের অবস্থা ভালোই কোণঠাসা। প্রত্যেক থানায় এটা নিয়ে তদন্ত চালানোর নির্দেশ দিয়েছে উপরতলা। রিপোর্টগুলো দেখছিল আর নিজের মতো পয়েন্টগুলো সাজাচ্ছিল। এমন সময় এডিশনাল এসপি শেখ লবিন এসে উপস্থিত হয়। লাঞ্চের সময় হয়ে গেছে। এসেই খানিক গদগদ হয়ে বলে, ম্যাম, লাঞ্চের টাইমেও আপনি কাজ করছেন? আসুন খেয়ে আসি। ছেলেটার কথার শেষে খানিক টান আছে। টেনে টেনে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সিলভিয়া কিছুটা বিরক্তি নিয়ে তাকালো। তাকে দেখেই লবিনের এই গদগদ ভাবটাও মোটেও পছন্দ নয় তার। ছেলেটা যে লাইনও মারতে চায় সে বুঝে। এর জন্যই কাজের বাইরে পাত্তা দেয় না। সিলভিয়ার জবাব না পেয়ে লবিন আবার বলল, চলুন না ম্যাম, আমিও খাইনি, আপনার জন্য অপেক্ষা করছিলাম। পাশের ক্যাফেতে গিয়েছে সবাই, চলুন না ম্যাম। খিদে যে পাইনি এমন না, ছেলেটার এতবার খাইনি বলায় সিলভিয়ার খিদেটা যেন বেড়ে যাচ্ছে। ঠোঁট চেপে কিছুক্ষণ ভেবে উঠে দাঁড়াতেই লবিনের মুখটা বিস্ময়ে হাঁ হয়ে এলো। ভেবেছিল প্রতিবারের মতো এবারও ধমক খেয়ে ওয়াশরুমে ছুটতে হবে তার। খুশিতে গদ গদ হয়ে কেমন নেচে উঠল ছেলেটি। সিলভিয়া সেদিকে না তাকিয়েই বাইরে বেরিয়ে এলো। কয়েকজন হাবিলদার নিজেদের জায়গায় বসেই খাচ্ছে। সিলভিয়া টুপিটা কেবিনে রেখে এসেছে। ক্যাফেটা পাশেই, সময় লাগবে না। চেয়ার দখল করে বসতেই লবিন এসে আরেকটা চেয়ার দখল করে নিল। কিছু বলতে গিয়েও সিলভিয়া চুপ রইল। অনেক মানুষ অপমানিত হতে পারে, কিন্তু তাতে দাঁত চেপে বলল, একটা কথাও বলবেন না, চুপচাপ খাবেন। লবিনের গদ ভাব একদম ফুস হয়ে গেল। ভেবেছিল আজ সুযোগ মতো নিজের প্রশংসা খানিক নিজেই করবে। যদি পটে যায় তা তো হলোই না, আহ্লাদের খাবারটাও এখন গলা দিয়ে নামবে না। মিনমিনে সুরে বলল, আপনি আমার সাথে অযহত এমন করেন ম্যাম। আমি কি অযহত কথা বলি? খুব কষ্ট পেলাম। ভেবাচেকা খেয়ে গেল লবিন। এই মেয়ের তাও মন গড়ল না, উল্টো প্রশ্ন করছে কত কেজি কষ্ট পেয়েছে। লবিনের মনটা ভেঙে কয়েক ভাগ হয়ে গেল। আর কিছু বলার সুযোগ সে পেল না। তার পূর্বেই পাশের টেবিল থেকে ভেসে এলো বেসুরে গলার গান। ও মা, তোমার সিলু কথা শোনে না, যার তার লগে কথা বলে আমায় চেনে না। সিলু স্টেশনে যাইব, দরজায় দাঁড়াইব, সিলুরে দেখা আমার পরাণ জুড়াইব। রাগে চোখ বুঝে নেয় সিলভিয়া। কণ্ঠটা তার অতি পরিচিত। তাকেই যে উদ্দেশ্য করে বলছে জানে, কিন্তু এই মুহূর্তে সে কিছুই বলতে পারছে না। সিলভিয়ার রাগান্বিত মুখশ্রী দেখে লবিন আর কিছু না বললেও ফিক করে হেসে দিল সীতাব। এই শান্তির কাছে সব শান্তি ফেল। জ্বলন্ত চোখে একবার তাকিয়ে উঠে দাঁড়ালো সিলভিয়া। গাঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে সীতাব। সীতাবের টেবিলের সামনে এসেই খানিক ঝুঁকল সে। সীতাব বাঁকা হেসে বলল, এসপি সিলভিয়া রেড,
কিছু বলো। আপনা আপনি গালে হাত চলে যায় শীতাবের। সিলভিয়া চোখ রাঙিয়ে হাঁটা ধরে। এতগুলো মানুষের সামনে চর খেয়ে কোনো অপমান বোধই হয় না ছেলেটার। চরের বদলা নিতে গলা উঁচিয়েই বলে ওঠে, 140খানা চরকে শুধু আসলে 282খানা চুমুতে পরিণত করব। সিলভিয়া ফিরেও তাকায় না। শীতাব কিটকিটিয়ে হেসে ওঠে। তেড়ে আসে লবিন। চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, এই ছোকরা, তোমার তো সাহস কম না? কি বললে তুমি? আবার বলো। এই লবিন ছেলেটাকে 3 মাস ধরে অপছন্দ। 4 মাস আগে চাকরিতে জয়েন করে। 3 মাস ধরে তার সিলসিলা রানীর সামনে ভালো সাজতে চায়। একবার তো হাত পা ভেঙে দিতেও চেয়েছিল, নেহাত বন্ধুরা আটকিয়েছিল। না হয় দেখিয়ে দিত এই ছেলেকে। একে তো তার সিলসিলা রানীর সাথে বসে লাঞ্চ করছে, তার উপর তাকে সাহস দেখাতে আসছে। শীতাব দাঁতে দাঁত চেপে শক্ত চোখে তাকায়, পরক্ষণেই হেসে বলে, লবণ, তুমি তো তোমার এরকম মিষ্টি মিষ্টি কিসি কিসি কথা পছন্দ হবে না, তাই তেতো তেতোর মতো থাকো, মিষ্টি হতে যেও না। শীতাব জাবের মধ্যে মিষ্টান্নের অভাব নেই, শুধু প্রয়োগ করা বাকি, তা খুব শীঘ্রই প্রয়োগ করব। লবিনকে বিস্ময় সাগরে ভাসিয়ে শীতাব গুনগুন করতে করতে বেরিয়ে আসে। আর লবিন, সে তো আহাম্মক হয়ে বুঝার চেষ্টা করে ছেলেটা তাকে অপমান করলো নাকি নিজের প্রশংসা করলো। 3 শাশুড়ি বৌমার ঝগড়ায় হক বাড়ি রমরমা। চায়না বেগম সকালে নীরব ভূমিকা পালন করলেও তাকে মিল্ক রাইস বলার খেসারত ঠিকই বেনিফিট খাজাকে দিতে হচ্ছে। একটু পরপর এটা ওটা রান্নার হুকুম দিচ্ছেন। বেনিফিট খাজা আবার এরকম হুকুমে না করতে পারেন না, সব বানিয়ে দিচ্ছেন। তা গোগ্রাসে গিলছেন চায়না বেগম। প্রথম দিকে ব্যাপারটা হালকা করে নিলেও এখন বেনিফিট খাজা চেতে গেছেন। কখনো কালাই ভাজাচ্ছেন, কখনো পপকর্ন, কখনো রুটি, কখনো স্যুপ, কখনো ভাত, বিভিন্ন তরকারি, আবার পানের বাহার তো আছেই। নিজেও যে ছেলের বউকে শান্তিতে রেখেছেন এমন না। নতুন বউকে দিয়ে পুরো বাড়ি পরিষ্কার করার থেকে ভালো কাজ আর পাননি বেনিফিট খাজা। এমনভাবে গদগদ হয়ে বেনিফিট খাজা কাজের কথা বললেন, ডেজি না করতে পারেনি। সহজ সরল মন তার, একটু গদগদতেই গলে গিয়ে রাজি হয়ে গেছে। কিন্তু এত বড় বাড়ি, এতগুলো ঘর হাঁপিয়ে গেছে মেয়েটি। তার উপর বেনিফিট খাজা বসে নেই। একটু পরপর নিচ থেকে ডেজি মা বলে ডেকে উঠছেন। রাগে ব্যবহারও সে করতে পারছে না। হাসতে হাসতে অত্যাচার করছেন বেনিফিট খাজা, আর তাকেও হাসতে হাসতে মানতে হচ্ছে। এত কিছুর মাঝে পরিবানু আর তার 2 মেয়ে বসে আছেন খালি হাতে, বরং তারা এই রমরমায় গা ভাসিয়ে হাসছেন। কাজ নেই আর কি লাগে। শীতাব যখন বাড়ি এলো তখন ডেজি বেনিফিট খাজার ঘর পরিষ্কার করছিল। শীতাব শ্যামলের বাড়ি এসে প্রথম কাজই হলো মায়ের ঘরে উকি দেওয়া, প্রথমেই মায়ের সাথে দেখা করা। আজও তাই হয়েছে। তবে এসেই যে এত বড় চমক দেখবে ভাবেনি। ডেজিকে কাজ করতে দেখে শীতাব রসিকতা করে বলল, বা ভাবি, আমি বলেছিলাম 2 দিন দেখো, তুমি তো দেখছি কয়েক ঘন্টায় সবইকে চেনে ফেলেছ। কি সুন্দর কাজ করছো। ডেজি রক্তলাল চোখে তাকাতেই শীতাবের হাসি হাসি মুখটায় আধার নেমে এলো। শুকনো ঢোক গিলে মানে মানে কেটে পড়তে চাইলেও পেরে উঠল না। কলার চেপে ফ্লোরে বসিয়ে দিল ডেজি। ভেজা কাপড় হাতে ধরিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি করো, না হলে আমিও দেখবো তুমি কিভাবে ওই মেয়েকে বিয়ে করো। বেনিফিট কাজার মাথায় এমন কথা ঢুকিয়ে দেব, আজন্মের মতো বিয়ে করার শখ মিটে যাবে। শীতাব করুণ অসহায় চোখে তাকালো। মেয়েটাকে সে অত্যন্ত ভদ্র সহজ সরল ভেবেছিল, কিন্তু তার বোঝা উচিত ছিল সিলভিয়া রেডের বোন শান্তশিষ্ট হবে ভাবা বোকামি। ভালোবেসে নিজের পরিণতি দেখে শীতাবের মরে যেতে ইচ্ছে করেছে। এর থেকে অবশ্যই আত্মহত্যা ভালো ছিল। একটা মেয়ের জন্য পুরুষ জাতির সকল গুমর সে এক নিমিষেই ভেঙে দিল। অসহায় কণ্ঠে বলল, ওটা খাঁচা হবে, গাছা নয় ভাবি। তুমি চুপ করো, 5 মিনিটে পরিষ্কার করবা, না হলে কিন্তু। শীতাব ধমক খেয়ে আর কিছু বলার সাহস পেল না। কাদো কাদো মুখ নিয়ে হাতে থাকা নোংরা কাপড়টার দিকে তাকিয়ে বলল, আরে ভালোবাসা, শেষমেশ আমলতি এ পর্যন্ত নামিয়ে এলে। উবু হয়ে ঘরের মেঝে পরিষ্কার করার পর শীতাব উঠে দাঁড়ালো। বিছানায় শুয়ে পড়ে ডেজির দিকে তাকিয়ে বলল, ওসব কিছু না ভাবি, আমি শুধু তোমাকে ভালোবাসি, তাই তোমার কষ্ট সহ্য করতে পারি না, তাই আমি তোমাকে সাহায্য করলাম। পিক করে হেসে ফেলল ডেজি। শীতাবের বাহুতে চাপড় দিয়ে হেসে বলল, এত বদমাশ কি করে হলে? তোমার ভাই তো এমন না। আমার ভাই কিন্তু খুব রোমান্টিক। রোমান্টিক না, কচু, ভিতর ডিম কোথাকার, বাসর ঘরে অজ্ঞান হয়ে পড়ে থাকে রাস্কেল। কথাটা শোনা মাত্রই হো হো করে হেসে দিল শীতাব।
তার হাসি যেন থামছেই না। নিজের চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল, কিছু বলল না। শীতাপ এক সময় উঠে বসে বলল, তোমাকে এত কাজ করাচ্ছে, বাড়িতে বলছো না কেন? বলে দাও তোমার বোনকে। তোমার কি মতলব বলো তো? শীতাপ হতাশার শ্বাস ফেলল, উঠে দাঁড়িয়ে মাথা চুলকালো, উদাস কণ্ঠে বলল, মতলব কিছুই না। ওই মেয়ে আজ আরেকটা চর মেরে 140 মিল করেছে। তার উপর আজ ওই মেয়ের জন্য আমার 60 টাকা গাড়ি ভাড়া, 316 টাকার খাবার খরচ গিয়েছে। এত সহ্য হয় ভাবি?